রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর তীব্র প্রতিশোধে জ্বলে উঠেছে ইরান। টানা হামলা ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিতে। মাটির নিচে বিশাল মিসাইল ও ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ। আইআরজিসি ও বাসিজের ক্ষমতার সম্পর্ক ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভুল ধারণা। সাইপ্রাসের ব্রিটিশ সেনা ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানের মিসাইল। বিমানবাহী রণতরীতে মিসাইল হামলার দাবি ইরানের। লন্ডভন্ড গোটা মধ্যপ্রাচ্যে আরবদের বিলাসী জীবন। বন্ধ হরমুজ প্রণালী, একদিনে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে $12। ইরানের সেনা সদর দপ্তর ধ্বংস, নিহত প্রায় শীর্ষ সব জেনারেল। বিশ্ব গণমাধ্যমে আলোচনা ইরানের মিসাইল মজুত ও শক্তি নিয়ে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তীব্র প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। রোববার ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন আরব দেশে অবস্থিত সমস্ত আমেরিকান ঘাঁটিতে। শতাধিক মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলে। হামলা করা হয়েছে বিমানবাহী রণতরী আব্রাম লিঙ্কনে। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। অপরদিকে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের সেনাপ্রধান, আইআরজিসি প্রধান, পুলিশ প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সহ 40-এর বেশি উচ্চ পদস্থ জেনারেল ও নেতা। রোববার ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত, ইরাক, বাহরাইন ও কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটি। কুয়েতে আমেরিকান ঘাঁটিতে হামলা নিহত হয়েছে কমপক্ষে 3 জন আমেরিকান সেনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। রোববার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরে মিসাইল হামলা চালানো হয়েছে। ইরানের মিসাইল ও ড্রোন ঝাঁকে ঝাঁকে আশ্রয় পড়েছে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের এরবিল ঘাঁটিতে। হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অস্ত্র গুদাম। ইরানের ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল আঘাত করেছে কাতারের বিভিন্ন স্থাপনায়। সংযুক্ত আরব আমিরাত ও দুবাইয়ের বিভিন্ন বহুতল ভবন রোববার লণ্ডভণ্ড হয়ে যায় ইরানের মিসাইলের আঘাতে। এসব সুরম্য অনেক ভবন ও হোটেলে আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ইরানের মিসাইল হামলায় বর্তমানে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিলাসী আরবদের জীবনে। লণ্ডভণ্ড হয়ে গেছে দেশি বিদেশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তীব্র নিরাপত্তাহীনতা গ্রাস করেছে তাদের। রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ গলফ কোঅপারেশন কাউন্সিলের নেতৃবৃন্দ জরুরি ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে তারা ইরানের বিরুদ্ধে যৌথ অপারেশনের হুমকি দেন। রোববার ইরান শতাধিক শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্লাস্টার ও সিচেল বোমা। ইসরায়েলের আকাশে ক্লাস্টার বা গুচ্ছ বোমা ছড়িয়ে পড়ার ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে আঘাতের কয়েক সেকেন্ড আগে একটি ওয়ারহেড থেকে কয়েক ডজন বোমা ছড়িয়ে পড়েছে। এসব মিসাইলের মধ্যে শতকরা 30% মিসাইল আঘাত করেছে লক্ষ্যবস্তুতে। বাকি মিসাইল ইসরায়েল প্রতিহত করেছে। ইরানে মিসাইল হামলার ফলে ইসরায়েলিরা বর্তমানে আশ্রয় নিয়েছে বাংকারে। ইসরায়েল এখন পর্যন্ত কমপক্ষে 1 ডজন বেসামরিক নাগরিক নিহতের কথা স্বীকার করেছে। তবে হামলার মাত্রা স্পষ্ট, নিহতের সংখ্যা অনেক বেশি। প্রকাশিত খবর অনুযায়ী শনি ও রবিবার ইরান তাদের কাছে মজুদ থাকা পুরনো ও স্বল্প পাল্লার মিসাইলের সাহায্যে আঘাত করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে। রোববার বিকাল থেকে তারা শক্তিশালী ও অপ্রতিরোধ দূরপাল্লার মিসাইল ব্যবহার শুরু করে। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে শনিবার ইরান আক্রমণ চালিয়েছে ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতে। এ ঘটনার পর ব্রিটেন যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে ইরান হামলায় তাদের ভূমি ব্যবহারের। তবে ইরাক যুদ্ধে ভুলের কথা স্মরণ করে ব্রিটেন জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না যুক্তরাষ্ট্রের সাথে। রোববার লেবাননে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর এই প্রথম হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলে আক্রমণ করল। জবাবে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। এর ফলে এই যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়তে যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি রোববার মিসাইল হামলা চালিয়েছে আরব সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাম লিঙ্কনে। আইআরজিসি দাবি করেছে 4টি ব্যালিস্টিক মিসাইল আঘাত করেছে বিমানবাহী রণতরীতে। তবে যুক্তরাষ্ট্র আর্মি এই দাবি প্রত্যাখ্যান করেছে। রোববার ইরান বন্ধ করে দিয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এলাকায় ইরানের মিসাইল আক্রমণের শিকার হয়েছে 3টি তেলবাহী জাহাজ। 2 শতাধিক ট্যাঙ্কার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম
অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী। বিশ্বের 20 থেকে 30 ভাগ জ্বালানি তেল ও তরল গ্যাস পরিবহন করা হয়ে থাকে এই প্রণালীর সাহায্যে। এই প্রণালীর একদিকে পারস্য উপসাগর ও অপরদিকে ওমান উপসাগর এবং আরব সাগর। ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতার এই প্রণালীর মাধ্যমে জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি করে। কিন্তু ইরান নিয়ন্ত্রিত এই প্রণালী রোববার বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে ব্যাপকভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম। রোববার একদিনে যুক্তরাষ্ট্রের ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে $8 থেকে $12। হরমুজ প্রণালী বন্ধের ফলে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। জরুরি করণীয় ঠিক করতে বিভিন্ন দেশের সরকার বৈঠকে বসছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবরে রোববার ইরানের লাখ লাখ শোকার্ত জনতা রাস্তায় নেমে এসে মাতম করতে থাকেন। তারা এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন এবং বিশ্বের বড় শয়তান আমেরিকাকে অভিশাপ দিতে থাকেন। আলী খামেনিকে হত্যার কয়েকদিন আগে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তার সমস্ত গতিপথ পর্যবেক্ষণ করতে থাকে। এরপর তার অবস্থান লক্ষ্য করে বিমান থেকে প্রিসিশন গাইডেড বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় খামেনির সাথে নিহত হন তার কন্যা, জামাতা ও নাতি সহ উচ্চ পদস্থ কয়েকজন সেনা কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দ। ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তাদের প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান ও এলিট ফোর্স IRGC প্রধান সহ 1 ডজনের বেশি শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের 42 জন শীর্ষ জেনারেল ও নেতাকে হত্যা করা হয়েছে। রোববার ইসরায়েল আর্মি ধ্বংস করেছে ইরান আর্মির সদর দফতর। সদর দফতরে বিধ্বংসী বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। এতে দেখা গেছে কয়েক সেকেন্ডের মধ্যে 1 ডজনের বেশি শক্তিশালী বোমার আঘাতে মুহূর্তে মাটির সাথে মিশে গেছে অনেকগুলো ভবন। ইসরায়েল আর্মি জানিয়েছে, প্রথম 30 ঘন্টার যুদ্ধে তারা 2000 বোমা বর্ষণ করেছে ইরানে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার খবরে পাকিস্তানের ক্ষুব্ধ জনতা রোববার হামলা চালিয়েছে করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনসুলেট অফিসে। এতে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে 10 জন নিহত হয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা ইসলামাবাদ ও পেশওয়ারেও আমেরিকান অফিসের সামনে বিক্ষোভ করেছে। সারা পাকিস্তানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 20 জন। কাশ্মীর সহ বিশ্বের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইরানে আগ্রাসনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক বার্তায় ইরানের IRGC প্রধান, সেনাপ্রধান ও পুলিশ বাহিনী প্রধানের কাছে লেখেন, আমি বলছি, আজ রাতে তোমরা অবশ্যই আত্মসমর্পণ করো, অন্যথায় নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত হও। যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদের সবাইকে ক্ষমা করা হবে। কাজে আত্মসমর্পণ করো, অন্যথায় নিশ্চিত মরতে হবে তোমাদের। কিন্তু ইরান আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ চালিয়েছে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের পাল্টা জবাবে বিস্মিত যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্প। ইরানের IRGC ও বাসিজ বাহিনী সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না, এটা স্পষ্ট। ইরানের বিপ্লব সুরক্ষা বাহিনী IRGC হলো ইরান আর্মির এলিট ফোর্স। এই বাহিনী সরাসরি চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে। প্রচলিত সেনাবাহিনীর মতোই এর রয়েছে বিমান, নৌ, স্থল ও মিসাইল ফোর্স। 1979 সালে ইসলামী বিপ্লবের পর বিপ্লবকে সুরক্ষিত করার জন্য ইমাম খোমেনি গঠন করেন এ বিপ্লবী বাহিনী। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ খামেনি এই বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। IRGCর সক্রিয় সেনা সংখ্যা 2 লাখ এবং রিজার্ভ সেনা 6 লাখ। এটি কেবল একটি বিপ্লবী বাহিনী নয়, বরং ইরানের রাজনীতি সহ সার্বিক ক্ষেত্রে এর রয়েছে ব্যাপক প্রভাব। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনী। ইরানের IRGC ও বাসিজ বাহিনী সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে পরিচালিত হওয়ায় এবং তারা ইরানের ইসলামী বিপ্লব রক্ষার দায়িত্বে থাকায় তাদের মনোবল প্রচলিত সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি। তারা ইসলামী বিপ্লব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাদের সম্পর্কে বলা হয়, তাদেরকে ধ্বংস করা যাবে কিন্তু পরাজিত করা যাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবিশ্বাস্য প্রতিরোধের পর সারা বিশ্বে এখন আলোচনা চলছে ইরানের অস্ত্র ভান্ডার ও মিসাইল সক্ষমতার বিষয়। এর মধ্যে সোমবার ইরান মাটির নিচে তাদের মিসাইল ও ড্রোন বহরের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে অন্তত কয়েক হাজার শাহেদ আত্মঘাতী ড্রোনের মজুত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান প্রথমে উপসাগরীয় অঞ্চলে সব আরব দেশে আমেরিকান ঘাঁটিতে হামলা চালায় পরিকল্পিতভাবে।
যেহেতু এসব ঘাঁটি ইরান থেকে কাছে, তাই ইরান এসব ঘাঁটিতে তাদের স্বল্প পাল্লার পুরনো মিসাইল দিয়ে আক্রমণ চালায়। পুরনো এসব মিসাইলের অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এরপর ইরান ক্রমে তাদের কাছে থাকা শক্তিশালী অভেদ্য দূরপাল্লার মিসাইল বের করতে থাকে। এর সাহায্যে তারা আক্রমণ চালাতে শুরু করে ইসরায়েল সহ আরব দেশগুলোর আমেরিকান ঘাঁটি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রণতরী লক্ষ্য করে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দীর্ঘ অবরোধের সময় তারা সবচেয়ে বেশি শক্তি অর্জন করে মিসাইল পাওয়ারের দিকে দিয়ে। তারা ৫,০০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল উদ্ভাবনে করেছে, যা ইউরোপ পর্যন্ত আঘাত করতে পারে। এমনকি তারা উদ্ভাবন করেছে হাইপারসনিক মিসাইল, এবং গত জুন মাসের যুদ্ধে এই মিসাইল তারা ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে। বর্তমানে বিশ্বব্যাপী আলোচনা চলছে ইরানের সিজিল মিসাইল নিয়ে। এই মিসাইলটি যখন আকাশে ওড়ে তখন দেখলে মনে হয় বিশাল এক সাপ ফনা তুলে সামনের দিকে উড়ে যাচ্ছে। সিজিল মিসাইলের আওতা ২৫০০ কিলোমিটার এবং ৭০০ থেকে ১,০০০ কেজি ওজনের বোমা বহনে সক্ষম। রোববার ইরান এ মিসাইলের সাহায্যে আক্রমণ চালিয়েছে ইসরায়েলে। সিজিলের পর ইরানের শক্তিশালী মিসাইলের নাম চাদর। এর আওতা ২০০০ কিলোমিটার। এছাড়া ইরানের আলোচিত অন্যান্য মিসাইল হল শাহাব, ফাতেহ, রাদ, ইয়া আলী, কুদস, কাদের, খাইবার, ইমাদ, জুলফিকার, কিয়াম এবং খুররাম শহর। এসবই ব্যালিস্টিক মিসাইল এবং এগুলোর আওতা ৩০০ কিলোমিটার থেকে ১,৭০০ কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো মিসাইল প্রিসিশন গাইডেড, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২২ সালে ইরানের কাছে ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। তবে গত বছর জুন মাসের যুদ্ধের কারণে তাদের এই মজুদের পরিমাণ ২,০০০ থেকে ২,৫০০ বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এর প্রকৃত সংখ্যা ইরান ছাড়া অন্যদের জানা নেই। বীর দর্পে লড়ে যাচ্ছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলায় প্রায় ৫৬০ জন মার্কিন সামরিক সদস্য নিহত অথবা আহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এই সংখ্যাকে নাকচ করে দিয়ে নিহতের সংখ্যা অনেক কম বলে দাবি করেছে। আইআরজিসির পক্ষ থেকে রোববার জানানো হয়েছে, তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে চালানো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় এই বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছেন। ইরানের দেওয়া তথ্য অনুযায়ী তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ও সেনাদের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালিয়েছে। পারস্য উপসাগরে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার এবং মার্কিন বিমানবাহী রণতরী আব্রাম লিঙ্কন ও সরাসরি হামলার শিকার হয়েছে। মার্কিন ঘাঁটিগুলোর ভেতরে অ্যাম্বুলেন্সের ব্যাপক আনাগোনা ও জরুরি তৎপরতা দেখে বোঝা গেছে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে তথ্য আড়াল করার মার্কিন নীতির ধারাবাহিকতায় দেশটির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মাত্র ৩ জন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু সেনার লাইট ইনজুরি এবং মস্তিষ্কে ঝাঁকুনি লেগেছে বলে তারা স্বীকার করেছেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুদ্ধকালীন পরিস্থিতিতে উভয় পক্ষের তথ্য নিয়ে কৌশল অবলম্বন করে। ইরান হয়তো নিজেদের শক্তির মহড়া দিতে সংখ্যাটি বাড়িয়ে বলছে, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র জনরোষ এড়াতে এবং প্রতিপক্ষকে মানসিক সুবিধা না দিতে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপন করার কৌশল অবলম্বন করছে। তবে ইরানের টানা হামলায় বিপুল মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে অনেক সংবাদ মাধ্যম। আইআরজিসির বিবৃতি অনুযায়ী ইরানি হামলার পর কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটিটি অকেজো হয়ে পড়েছে। কুয়েতের মোহাম্মদ আল আহমদ ঘাঁটির 3টি সামুদ্রিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। বাহরাইনে মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে 4টি ড্রোন আঘাত এনেছে, যা কমান্ড ও সাপোর্ট সেন্টারগুলোর ব্যাপক ক্ষতি সাধন করেছে। এছাড়া বাহরাইনে মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি আবাসিক কমপ্লেক্সে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার অন্যান্য মার্কিন ঘাঁটিতেও একের পর এক হামলা হচ্ছে। আইআরজিসি আরও বলেছে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট 3টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে জাহাজগুলোতে আগুন ধরে যায়। বিবৃতিতে বলা হয়, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা একটি সংগঠিত আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। আইআরজিসি নিশ্চিত করেছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান অব্যাহত থাকবে। তারা এই অভিযানকে ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে একটি চলমান প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেস এলাকায় অন্তত 8 থেকে 10 জন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল। প্রতিবেদন অনুযায়ী ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি বেইত শেমেসের আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে। এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলায় অন্তত 8 জন নিহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেলেও পরে সেই সংখ্যা 10-এ উন্নীত হওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া অন্তত 27 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 17 জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেইত শেমেস ছাড়াও রস হাইনে একটি পাবলিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যেখানে 1 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল, মেডিকেল টিম এবং হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বেইত শেমেস এলাকায় আগাম সতর্কবার্তা সাইরেন সময় মতো কার্যকর হয়েছিল। তবে কিভাবে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানতে সক্ষম হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং ডজন খানেক ড্রোন নিক্ষেপ করেছে। উত্তর ইসরায়েল এবং জেরুজালেম এলাকা লক্ষ্য করে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঢেউ আছড়ে পড়েছে। কিছু ক্ষেত্রে সরাসরি আঘাতের খবর পাওয়া না গেলেও আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় অনেকে আহত হয়েছেন বা মানসিকভাবে ভেঙে পড়েছেন। উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ এখনও চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সোমবার সকালে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে 1 ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে এয়ার ডিফেন্স সক্রিয় রয়েছে। যাদের এলাকায় সতর্ক সংকেত বাজছে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। কুয়েতে আরও 1 দফা আকাশ হামলার সাইরেন বেজে ওঠার খবর দিয়েছে আল জাজিরা। সোমবার সকালের খবরে বলা হয়, গত কয়েক ঘন্টার মধ্যে এ নিয়ে অন্তত তৃতীয়বারের মতো দেশটিতে বিপদ সংকেত বাজল। কুয়েতি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, রাজধানীর দিকে ধেয়ে আসা ড্রোনগুলোর অধিকাংশই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। এদিন সকালে কাতারের রাজধানী দোহায় অন্তত 6টি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাহরাইন ও দুবাইতে নতুন করে বিস্ফোরণের খবর দিয়েছে বিবিসি। অন্যদিকে ইরানের রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের নূর নিউজ। আঞ্চলিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে, রোববার তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের দক্ষিণে অবস্থিত মিশমার হাকার মেল বিমান প্রতিরক্ষা কেন্দ্রে 1 ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে আলী খামেনির শাহাদাত এবং লেবাননে চলমান ইসরায়েলি হামলার একটি বৈধ প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, হাইফার কাছে একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা অবস্থানে আঘাত করা হয়েছে। গত 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহ সংরক্ষণ করে জানিয়ে সংগঠনটি চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এদিকে হিজবুল্লাহর হামলার পরপরই হাইফা, কারমেল অঞ্চল, সাফেদ এবং রস পিনা সহ উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। স্লোমি এবং রস হানিরার মতো সীমান্ত শহরগুলোতেও সতর্কতা জারি করা হয়। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বিমান বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে। আল জামুস এবং হারেত হরিকের মতো জনবহুল এলাকা এবং বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকাগুলো হামলার শিকার হয়েছে। দক্ষিণ লেবাননের ইয়ার-উন, আইতারুন এবং আল খায়াম শহরেও বোমা বর্ষণ করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র অভিযানের ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। লড়াইয়ে হিজবুল্লাহর এই সরাসরি অংশগ্রহণ সেই আঞ্চলিক যুদ্ধের বিস্তৃতিতে নতুন মাত্রা যোগ করল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষই হতাহতের নিশ্চিত সংখ্যা প্রকাশ করেনি। সোমবার ইসরায়েলের সংবাদ সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এ দফায় ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে ভয়াবহ বিস্ফোরণে তেল আবিবের কেন্দ্রস্থল কেঁপে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী তেল আবিব ও এর আশেপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্ত সংলগ্ন ইহুদি বসতিগুলোর বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে অথবা নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী প্রধান আলী লারিজানি সোমবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় যাবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্পের ভ্রান্ত কল্পনা পশ্চিম এশিয়াকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে। লারিজানি এক্সে লেখেন, ট্রাম্প এই অঞ্চলকে অস্থিতিশীল করেছেন এবং এখন তিনি মার্কিন সেনাদের হতাহত হওয়ার ভয়ে ভীত। লারিজানি পরিষ্কার করেছেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নীতিকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলার পর ইরানের এই অবস্থান দেশটির কঠোর মনোভাবেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর এবং আঞ্চলিক উত্তেজনার এই চরম মুহূর্তে লারিজানির এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার সকাল থেকেই শ্রীনগর সহ উপত্যকার বিভিন্ন প্রান্তে লাখো মানুষ রাস্তায় নেমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। আল মায়াদিন এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। শ্রীনগরের লালচক, সাইদাকাদাল, বদগাম, বান্দিপোরা এবং বারামুল্লা এলাকায় সবচাইতে বড় বিক্ষোভ সমাবেশ দেখা গেছে। লাদাখের কারগিলেও বিশাল জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। তারা আয়াতুল্লাহ খামেনিকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শ্রীনগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কাঁটা তারের বেড়া ও ব্যারিকেড দিয়ে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে। কোনো কোনো এলাকায় ইন্টারনেট পরিষেবার গতি কমিয়ে দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীরের সব স্কুল ও কলেজ আগামী 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জনগণকে শান্ত থাকার এবং শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই হত্যাকাণ্ডকে ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার বিষয়ে মার্কিন গণমাধ্যমের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন। সম্প্রতি মার্কিন পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছেন। তবে লারিজানির বক্তব্যে স্পষ্ট হয়েছে, এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলছে। খামেনির মৃত্যুর পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা জল্পনা তৈরি হয় যে তেহরান হয়তো কূটনৈতিক পথে উত্তেজনা কমানোর চেষ্টা করবে। কিন্তু লারিজানির মন্তব্যে বোঝা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ইরান তার কঠোর অবস্থান থেকেই সরে আসছে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে যে ইরান বাইরের চাপের মুখে নীতিগত অবস্থান পরিবর্তন করবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের কৌশলগত অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেই এতে ইঙ্গিত পাওয়া যায়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ বা নতুন করে আলোচনার প্রচেষ্টার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আলী লারিজানি। লারিজানি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ভ্রান্ত কল্পনা পূরণের চেষ্টা করতে গিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছেন, আর এখন আবার মার্কিন সেনাদের সম্ভাব্য হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন। লারিজানির মতে, ভুল নীতিগত সিদ্ধান্ত ও আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প তার প্রচারিত আমেরিকা ফার্স্ট স্লোগানকে কার্যত ইসরায়েল ফার্স্টে পরিণত করেছেন, যেখানে ইসরায়েলের কৌশলগত লক্ষ্য ও আঞ্চলিক আধিপত্যের প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে গিয়ে আমেরিকান সৈন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন নতুন নতুন অজুহাত ও অভিযোগ দাঁড় করিয়ে আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং এর রাজনৈতিক ও মানবিক মূল্য দিতে হচ্ছে মার্কিন সেনা সদস্য ও তাদের পরিবারকে। লারিজানি বলেন, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও শক্তি প্রদর্শনের মানসিকতা থেকে নেওয়া সিদ্ধান্তগুলো কেবল সংঘাতকে দীর্ঘায়িত করছে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করছে। তার দাবি, ইরান কোনো আগ্রাসন শুরু করেনি, বরং দেশটি নিজেদের সার্বভৌমত্ব
সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার ও ভূখণ্ড রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং বাহ্যিক চাপ বা সামরিক হুমকি তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নেতাদের সঙ্গে তিনি কথা বলতে রাজি হয়েছেন, তবে আলোচনা কবে হবে তা স্পষ্ট করেননি। দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায়, আমিও রাজি হয়েছি, কিন্তু তাদের আগেই করা উচিত ছিল। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানের নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছে এবং যাদের সঙ্গে আগে আলোচনা চলছিল তাদের অনেকেই আর নেই। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এক হামলায় 48 জন নেতা নিহত হয়েছেন। সিএনবিসিকে তিনি জানান, সামরিক অভিযান নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে। এদিকে হামলার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উপসাগরীয় কয়েকটি দেশে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে 3 জন মার্কিন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। হরমুজ প্রণালীতে সম্ভাব্য অস্থিরতা ও তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়ে ট্রাম্প বলেন, তিনি কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন নন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত জুনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অনুরূপ হামলা চালায়, যা 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে শেষ হয়। নতুন করে শুরু হওয়া এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার ভোরে কুয়েতের আকাশে ভেসে ওঠা একাধিক শত্রু ভাবাপন্ন ড্রোন সফলভাবে প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী কুয়েত সিটির নিকটবর্তী সালভা ও হাওয়াল্লি এলাকার আকাশ সীমায় প্রবেশের আগে অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হয়। কুয়েত বিমান প্রতিরক্ষার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মানসুরি বলেন, ভোরের আলো ফোটার সময় প্রতিরক্ষা সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রোনগুলো নিষ্ক্রিয় করেন। তিনি জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এর আগে কুয়েতি সেনাবাহিনীও এক বিবৃতিতে জানায়, তারা বেশ কয়েকটি শত্রু আকাশযান শনাক্ত ও প্রতিহত করেছে। তবে এসব ড্রোন হামলার জন্য নির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি আল মানসুরি। আঞ্চলিক প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঢেউ শুরু করেছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দিকেও এমন হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কুয়েতের এই দ্রুত প্রতিরোধ সক্ষমতা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি যে আরও বাড়তে পারে সেই আশঙ্কারও জোরদার করছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে কুয়েত সরকার এবং প্রয়োজনীয় সতর্কতা জারি রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আবহে এ ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো হামলায় নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 69 বছর বয়সী এই রাজনীতিক পূর্ব তেহরানের নারমাক এলাকায় অবস্থানকালে প্রথম দিনের একাধিক বিমান হামলায় নিহত হন। রাষ্ট্রীয় সূত্রগুলোর দাবি, তেহরানের বিভিন্ন স্থাপনায় সমন্বিত আঘাত হানা হয় এবং নারমাক এলাকায় কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই হামলারই এক পর্যায়ে আহমাদিনেজাদ নিহত হন বলে জানানো হয়। তবে খবর প্রকাশের কিছু সময় পর ইরানের কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে আহমাদিনেজাদের নামে একটি বিবৃতি ছড়িয়ে পড়ে, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। এতে ধারণা তৈরি হয় যে তিনি হয়তো এখনও জীবিত আছেন। এই পরস্পর বিরোধী তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ চলমান পরিস্থিতির মধ্যে ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সরাসরি নিশ্চিত হতে পারেনি। তবু রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের প্রাথমিক প্রতিবেদনে কোনো পরিবর্তন আনেননি এবং আহমাদিনেজাদের মৃত্যুর খবরই পুনর্ব্যক্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে তথ্য প্রবাহ সীমিত থাকায় প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও অনলাইন প্ল্যাটফর্মে বিধিনিষেধের কারণে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন দাবি সামনে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান একই সময় ইরাক ও কুয়েতে নতুন করে হামলা চালাচ্ছে। এর প্রেক্ষিতে উপসাগরীয় 7টি দেশ এক যৌথ বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, সার্বভৌম ভূখণ্ড লক্ষ্য করে অযৌক্তিক হামলা বেসামরিক জনগোষ্ঠীকে বিপন্ন করছে এবং বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। তারা আরও উল্লেখ করেছে, তেহরানের এই কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। বিবৃতিতে উপসাগরীয় দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইউরোপে সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে আক্রতির ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে মন্ত্রণালয় জানিয়েছে ওই অঞ্চলে বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সদস্যদের রক্ষার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। এই হামলার প্রেক্ষাপট হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর। তবে মার্কিন কর্মকর্তারা এই দাবি নাকচ করে জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েনি এবং তারা তাদের কার্যক্রম আগের মতোই চালিয়ে যাচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে। এই সংবাদের মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও সামরিক হুঁশিয়ারি নতুনভাবে সংকট সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘোষণার পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সহিংসতায় অন্তত 20 জন নিহত ও বহু মানুষ আহত হন। রোববার করাচিতে 10 জন, স্কার্দুতে অন্তত 8 জন এবং রাজধানী ইসলামাবাদে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভে প্রধানত পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। 25 কোটির বেশি জনসংখ্যার সুন্নি প্রধান পাকিস্তানে শিয়ারা মোট জনসংখ্যার 20% বেশি। ইসলামাবাদের কড়া নিরাপত্তা বেষ্টিত রেড জোন এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। অনেকেই কূটনৈতিক এলাকায় মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দ শোনার কথা জানান। সংঘর্ষে বহু মানুষ আহত হন। ইসলামাবাদের সরকারি পলিক্লিনিক হাসপাতালে অন্তত 2টি মরদেহ ও 35 জন আহতকে নেওয়া হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বিক্ষোভকারীদের কেউ কেউ অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়ে সরকার তা রক্ষা করেনি। পাকিস্তান সরকার যৌথ মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানালেও পরবর্তী সময়ে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের হামলারও সমালোচনা করেছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।